আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। আমি ইনফ্যাক্ট মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম, আবারও আপনাদের মাঝখানে হাজির হয়েছি। তো দেখেন, আজকে মানে যে ভিডিওটা করব আশা করি একেবারে শেষ পর্যন্ত থাকবেন আর কি। মানে বর্তমানে আসলে রাজনৈতিক যে একটা টালমাটাল অবস্থা আর কি বলতেছি, কারণ যে সার্জিস এবং হাসনাত আবদুল্লাহর যে সেনা প্রধানের সাথে যে বৈঠকটা এবং এটা নিয়ে যে মানে সোশ্যাল মিডিয়াতে যেরকম একটা ক্যাওটিক অবস্থা সৃষ্টি হয়েছে আর কি। তো এইটা থেকে আসলে আমরা সবাই একটু আতঙ্কিত হয়ে গেছিলাম আর কি। এখন সার্জিসরা যতই বলুক যে সেনাবাহিনীরা প্রতিপক্ষ না, এই সেনাবাহিনী কিন্তু আসলে উদ্ধার করেছিল তাদেরকে। 5ই আগস্টে যদি সেনাবাহিনী এই ছাত্র জনতার আন্দোলনের পক্ষে না দাঁড়াতো, আসলে সার্জিসরা এতদিন এই পৃথিবীতে থাকতো কিনা আমাদের সন্দেহ হয় আর কি। তো এই সেনাবাহিনীকে হঠাৎ করে প্রতিপক্ষ বানিয়ে দেওয়ার মতোই ঘটনা। ইনকিলাব জিন্দাবাদ বলে বলে একেবারে টানা স্লোগান দেওয়া এবং মানে আওয়ামী পক্ষের যারা আছে আর কি, পতিত স্বৈরাচার, তারা দেশে বিদেশের বিভিন্ন জায়গা থেকে বলার চেষ্টা করতেছে যে দুটা পক্ষ এখন দাঁড়িয়েছে, হয় সেনাপ্রধান মানে নিজেকে শক্তপোক্ত করে টিকে থাকবে, হাসনাতকে ঝরে যেতে হবে, অথবা হাসনাত আবদুল্লাহকে শক্তপোক্ত করে দাঁড়িয়ে থাকতে হবে, সেনাপ্রধানকে ঝরে যেতে হবে। এবং অলরেডি কিন্তু একটা পক্ষ মানে প্রচারণা শুরু করেছে যে সেনাবাহিনী প্রধান যিনি আছেন ওয়াকারুজ্জামান সাহেব, তার পদত্যাগ চান আর কি। আমি তো মনে করি যে এটা একটা খুব সুগঠিত এবং সুশৃঙ্খল বাহিনী। এখন সেনাবাহিনী তো 5ই আগস্টের যে ফলাফল আমরা দেখেছি, এখন পর্যন্ত কিন্তু দু একটা বিতর্কিত বিষয় আছে, যেমন অনেক মানে আওয়ামী লীগের যারা নাকি সেনা বাহিনীদের মানে কি বলে ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন আর কি, বন্দী বলবো আর কি, তারা তো আসলে স্বেচ্ছায় গিয়ে হাওয়া বাতাস খাইতে যায় না, তো তারা সেনাবাহিনীর মানে তত্ত্বাবধানেই ছিলেন আর কি। তো তাদেরকে আশ্রয় দেওয়া হয়, তাদেরকে চলে যেতে দেওয়া হয়। এটা নিয়ে আমিও ভিডিও বানিয়েছি বেশ কয়েকবার, সেনাপ্রধানের পদত্যাগ চেয়েছি। কিন্তু এই 7 মাসে আমরা কি দেখলাম? আমরা 7 মাসে দেখলাম যে মানে অলমোস্ট 8 মাসই হতে যাচ্ছে আর কি, আগস্টের পর থেকে। তো সেনা প্রধানের কিন্তু যথেষ্ট একটা বলিষ্ঠ ভূমিকা আছে আর কি, এবং উনি বারবার বলতেছেন যে এই একটা গণতান্ত্রিক যে ট্রানজিশন পিরিয়ডটা আছে এবং এইটা শেষ হয়ে গেলে ওনারা মানে ব্যারাকে ফিরে যাবেন, এবং এইটা আমরা দেখেছি। যদিও মাঝে মাঝে বিডিআর মানে যেই বিদ্রোহের যেই কি বলে তদন্ত চলতেছে, সেখানে ওই রাওয়া ক্লাবে উনি উঠে এসে বলেছেন যে না, ফুল স্টপ। তো এই জিনিসগুলো টুকটাক ব্যাপারে আমার মনে হয় যে মনে একটু অস্বস্তি ছিল, এখনো আছে। তো আমরা যথেষ্ট সোচ্চার বিডিআর যে কিলিংটা আছে এবং সেটার একটা সুষ্ঠু তদন্ত এবং বিচারের ব্যাপারে আর কি। তো এখানে আসলে কোনো মানে আপোষ নাই আর কি। পতিত স্বৈরাচার খুনি হাসিনার মানে বিচার কে চায় না বাংলাদেশে? এবং আমরা দেখেছি যে মানে হাজারের যে ছাত্র জনতার যে আহতের চিত্রও এখনও আমরা দেখি যে পঙ্গু হাসপাতালের সামনে তারা বেরোয় আসে, যমুনার সামনে তারা মানে আন্দোলন করে। তো এইগুলো তো একটা ট্রমা। আওয়ামী লীগ মানে একটা ট্রমা। আওয়ামী লীগ এবং জয় বাংলা স্লোগান, এইটা মানে আমাদের মাথার মধ্যে আসলে পারে মানে আমরা মানে খুব মানে স্বাভাবিক থাকি না, আমরা অস্বাভাবিক হয়ে যাই। তো এখানে এই কি বলে যারা নাকি মানবাধিকার যারা আছেন, তারা সোচ্চার হচ্ছেন, বিভিন্ন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে তারা বিবৃতি দিচ্ছেন যে কি বলে সবার মানে জনমতের স্বাধীনতা, বা তারা সবাই যেন, বিশেষ করে আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলা হচ্ছে যে তারা যেন নিজেদের ভয়েস রেজ করতে পারে। তো এই পতিত স্বৈরাচার বা এই সন্ত্রাসীদের তো আসলে বাংলার মাটিতে জায়গা হওয়া উচিত না। তো নেত্র নিউজে প্রথম আলো একটা নিউজ ছাপিয়েছে যে নেত্র নিউজে অলরেডি মানে সেনা নিবাস থেকে সেনা প্রধানের যে বৈঠকটা মানে হাসনাত আবদুল্লাহর সাথে হয়েছে, সেটা নিয়ে তারা যেটা বলতেছে যে নেত্র নিউজের প্রতিবেদনে বলা হয়, গতকাল নেত্র নিউজকে দেওয়া সেনা সদরের একটি বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনানিবাসে খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেই 11ই মার্চ বৈঠকটি হয়েছিল। তো এইটা আসলে মানে দেশের সেন্সিটিভ বিষয় নিয়ে অনেকে বলেন যে সার্জিসের ওখানে কি কাম, হাসনাত আবদুল্লাহর সেনাপ্রধানের সাথে কি কাজ, বা তারা কি এতটাই গুরুত্ব পাওয়ার মতো যে তাদের সাথে বৈঠক করতে হবে? তো এইটা নিয়ে অনেকে বলে, বাট আমার মতে যে সেন্সিটিভ যে কোনো বিষয় নিয়ে আসলে সেনাবাহিনীর প্রধান দেশের ব্যাপারে উনি কথা বলতে পারেন, সেনাবাহিনীর পক্ষ থেকেও কথা বলতে পারে আর কি। তো এইটা তো এখন একটা
আমরা জানি যে দেশের মধ্যে এই কি বলে ডাকাত লীগ, ছিনতাই লীগ, ধর্ষণ লীগ, মানে কোনো লীগের তো অভাব নাই। একটা ক্যামোফ্লেজড মানে বিভিন্ন গ্রুপকে বের করা হচ্ছে, সেই গার্মেন্টসের অস্থিরতা শুরু করে মানে চিটাঙে জাহাজের উপরে হামলা, আগুনের সন্ত্রাস, এই নানা রকমের এই অস্থিরতার মধ্যে তো আসলে আমরা স্বস্তিতে নাই। কিন্তু এইসবের মধ্যে কিন্তু সেনাপ্রধান বসতেই পারে সাজিসের সাথে, হাসনাত আবদুল্লাহর সাথে, ইভেন আমি মনে করি এটা জনতা হিসাবে আমার সাথে বসতে পারেন উনি। তো এটা নিয়ে কোনো বিতর্ক থাকা উচিত না। তবে হাসনাত আবদুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বরং হাসনাত আবদুল্লাহ তার দলের আরেক মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহেই এই বৈঠকটি হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। দেখেন, এখানে পুনর্বাসন নিয়ে তাদের খুব টেনশন। মানে এটা তো ঠিক যে আওয়ামী লীগ যদি আবার 15 বছর, 20 বছর পরে, 50 বছর পরে যদি আওয়ামী লীগ আসে, তো এই তারা যেরকম প্রতিশোধ নিয়েছে আমরা দেখেছি যে শেখ হাসিনাও বারবার বলতেছে যে 200, 250, 100 লোকের মানে হত্যা মামলা যেহেতু হয়েছে, তো এইগুলি লাইসেন্স পেয়ে গেছে, সে আবার মানে লিস্ট করতে বলতেছে আর কি। তো এইগুলি তো একটা আতঙ্কিত হওয়ার কথাই। তো সেই হিসাবে আমজনতা হিসাবে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি অবশ্যই বলবো যে আওয়ামী লীগের নিষিদ্ধ আমি চাই, কিন্তু এটার বাইরেও কিন্তু একটা পুনর্বাসনের একটা ব্যাপার থাকতে পারে। কারণ একটা দল, 70 বছরের দল, এটা হতেই পারে যে একটা মানুষ একটা নেতৃত্বের অপরাধের কারণে এত প্রাণহানি, এত মানে অরাজকতা, দেশের এত দুরবস্থা, কিন্তু এই নেতৃত্ব সরিয়ে আমরা যাদেরকে চিন্তা করতেছি তারা কি ভালো? এই সাবের হোসেন, তারপরে এই তাপস, তারপরে কি বলে সোহেল তাজ, আমরা তো বিডিআর কিলিং এর মধ্যে এদের নাম আমরা দেখেছি। তো আমি একটু পুনর্বাসন নিয়ে একটু পরে কথা বলতেছি। নেত্র নিউজের প্রতিবেদনে বলা হয়, বিষয়টি নিয়ে নেত্র নিউজ যোগাযোগ করলে একজন মুখপাত্রের মাধ্যমে বক্তব্য দেয় সেনা সদর। হাসনাত আবদুল্লাহর পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি, বই অন্য কিছু নয় বলেও মন্তব্য করা হয়েছে সেনা সদরের বিবৃতিতে। এছাড়া 27 বছর বয়সী এই ছাত্রনেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবে আখ্যা দিয়েছে সেনাবাহিনী। তো দেখেন, এখানে আসলে আমরা জানি যে এই দলটা, এই এনসিপি যেটা জাতীয় নাগরিক মানে পার্টি, তো এরা একেবারেই মেজরিটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। এবং আমরা এই ছাত্র জনতার আন্দোলন নিয়েও আমরা দেখেছি যে আমরা আসিফ মাহমুদকে বলতে দেখেছি যে তাদের সরকার রিসেন্টলি তার যে ভিডিওটা বের হয়েছে সেখানে উনি বলেছেন যে তারা চেয়েছে একটা সরকার। তো এইটাই তো আসলে আমরা খুব ক্লিয়ার যে আসিফ মাহমুদরা তাদেরকে ফ্রন্টে রাখা হয়েছিল, রাজনৈতিক দলগুলা ব্যাকগ্রাউন্ডে থেকে এই রাস্তাতে মানে কাজ করেছে, এই আওয়ামী লীগের পুলিশ বাহিনীর সাথে লড়াই করেছে, গুলি খেয়েছে, মরেছে আর কি। তো এইটা নিয়ে তো আসলে রাজনীতি করা উচিত না। রাজনীতিটা করা শুরু হয়েছে ঠিক 5ই আগস্টের ওই সময় থেকে, যখন ছাত্র জনতার লিডিংয়ে, এই আন্দোলনের লিডিংয়ে ছিলেন হচ্ছে যে এই আসিফ মাহমুদরা, এবং তারা বলেছেন যে এই ছাত্র আন্দোলনের এই সফলতা হচ্ছে যে মানে মাস্টার মাইন্ড তাদের মধ্যেই, এবং তারাই এই মানে 5ই আগস্টের বিপ্লব ঘটিয়েছে। কিন্তু আসলে রিয়েলিটিতে আমরা জানি যে আসলে রাজনৈতিক যেই দলগুলো ব্যাকগ্রাউন্ডে না থাকলে এই ইয়েটা হতো না, আন্দোলনটা হতো না। ইভেন তারাও কিন্তু ওই এক দফা মানে শেখ হাসিনার পদত্যাগের ব্যাপারে অনেক যথেষ্ট গড়িমসি করেছিল, আমরা দেখেছি জুলকারনাইন সাহেবের পোস্ট এবং অন্যান্য জায়গা থেকে। তো এখন যেটা হচ্ছে কি যে তারা নিরাপত্তাহীনতায় ভুগবে, এটা স্বাভাবিক। এখন এটাও ঠিক যে তাদেরকে ফ্রন্টে রাখা হয়েছিল, তো তার মানে তো এই না যে তারাই আসলে এই দেশটা দ্বিতীয় যেই স্বাধীনতা আমরা বলতেছি এটা তারা এনে দিয়েছে। তো এখন তাদের মাঝখানে একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়েছে, এবং তারা কি বলে এনসিপি করতে আসছে, এবং মানে আসিফ মাহমুদ, তারপর মাস্টার মাইন্ড, এদের কাছেও আমরা শুনেছি ইলিয়াস হোসেন বা অন্যান্য জায়গা থেকে আমরা দেখতেছি যে তারা কোটি কোটি টাকার কি বলে মানে গিফট নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে। এবং অনেকে বলতেছে যে এটা দলকে শক্তিশালী করার জন্য তারা হয়তো এরকম সরকারের মধ্যে থেকে চাঁদাবাজি করতেছে আর কি, মানে যেটাকে আমরা ঘুষ বলি আর কি। হ্যাঁ, এটা তো এই নৈতিক অনৈতিকের বিষয়গুলি আমরা মানে ওইদিকে যাব না। তো এইটার
গঠন এর মধ্যেও কিন্তু বিতর্ক আছে আর কি। আমরা জানি যে নাহিদ তার মানে ব্যাংক অ্যাকাউন্টের স্ট্যাটাস দিয়ে দিয়েছিল এবং আমরা বুঝেছিলাম যে এটা অনেকটা ওই ভাসানি স্টাইলের একটা দল হতে যাচ্ছে আর কি। কিন্তু তার পরক্ষণে আবার যখন দেখলাম যে কোটি টাকা খরচ করে কি বলে 5 স্টার হোটেলে ইফতার পার্টি করা হচ্ছে, তারপরে তাদের আত্মপ্রকাশের অনুষ্ঠানটাও বিশাল জাঁকজমক করে করা হয়েছে, তো এইগুলা থেকে তো আসলে তাদের যে মানে ফান্ডের যে পাইপলাইন, এটা আমরা আসলে সাধারণ মানুষ তাদেরকে যতটা সহজ আসলে ভেবেছিল, এটা আসলে ততটা তারা সহজ না। তারা যথেষ্ট বুদ্ধিমান এবং এই বুদ্ধিমানের বেশি বুদ্ধি দেখাতে গিয়ে তারা আবার এই কর্পোরেটদেরকে এখানে ইনভলভ করে নিয়ে আসছে এবং কর্পোরেটের বসুন্ধরা গ্রুপের নাম আমরা শুনতেছি। তাদের হাতে এখন ওরকম কিছু নাই মানে আন্দোলনের কিছু যাওয়ার ব্যাপারে। কিন্তু আমরা তো জানি যে সার্জিস এবং অনেকে বলে যে হাসনাত আব্দুল্লাহ ছাত্রলীগের সাথে জড়িত ছিল আর কি। তো বিশেষ করে আমরা সার্জিস আলমের ব্যাপারটা তো স্পষ্টই জানি। তো এই দলের মধ্যে যে আবার খুনি হাসিনার লিঙ্ক বা তাদের অজান্তে, তাদের যেহেতু বয়সটা খুবই কম, অপরিপক্ষের ব্যাপারটা আমরা জানলাম যেই সেনাবাহিনীর তরফ থেকে যে স্ট্যাটাসটা দেওয়া হয়েছে আর কি। তো এই বয়সের কমতির মানে কারণে তারা যে ভুল করবে না, এটা কিন্তু আমরা মানে বলতেই পারি আসলে যে তারা অবশ্যই নানা রকমের ফাঁদে পড়তে পারে, ট্র্যাপে পড়তে পারে আর কি। তো এই বয়সে তাদের রাজনীতিতে নামাটা আসলে কতটা সঠিক হয়েছে ভবিষ্যতে বলে দিবে। বাট সেনাবাহিনীকে এভাবে মুখোমুখি দাঁড় করানো, বা আমরা যদি সেনাপ্রধানের কথাটাও বলি, এটা একেবারে অনুচিত হয়েছে। মানে আসিফ মাহমুদ যেভাবে ওপেনলি বলেছে যে বুকে পাথর দিয়ে এটা মানে ডক্টর ইউনূসের ব্যাপারটা সেনাপ্রধান মেনে নিয়েছে। তো এটা আসলে বাংলাদেশের ঐক্যে ফাটল ধরানো। যেই কাজটা ভারত করতেছে, যেই কাজটা ভারতের করতেছে, যেই কাজটা শেখ হাসিনা আওয়ামী লীগ করছে, সেই কাজটাই আমরা দেখলাম যে এই আসিফ মাহমুদ করলো এবং হাসনাত আব্দুল্লাহ করলো। তো এইটা তো আসলে তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারটা একটু বিপজ্জনকের মধ্যেই আমরা মনে করতেছি পড়ে গেল আর কি। আওয়ামী লীগের পুনর্বাসনের ব্যাপারটা কিভাবে হতে পারে? কারণ হচ্ছে যে আমরা আওয়ামী লীগ নামটা শুনলে পারি আমরা টেনশনে পড়ে যাই, আমাদের একটা ট্রমা কাজ করে আর কি। জয় বাংলা মিছিল নিয়ে আবারও এই ভোটের সময় মানুষজন মিছিল করবে, এটা ভাই ট্রমা। শেখ মুজিবের যে 72 পর্যন্ত তার যে ভূমিকা, এটা আমরা মেনে নিই আর কি। মানে একটা নেতা এক আঙ্গুল দিয়ে গোটা জাতিকে একত্র করেছিল এবং তার মেয়ে 5ই আগস্টের মধ্যে কিভাবে খুন জখম করে সেই আঙ্গুল নাচিয়ে এই মানে দেশটাকে টুকরা টুকরা করে দিয়ে গেছে আর কি। তো এটাও আমরা জানি। তো আওয়ামী লীগের পুনর্বাসনে যেটা হতে পারে সেটা হচ্ছে যে এনসিপি যে দলটা আছে সেটা ন্যাশনাল নাগরিক পার্টি, তো তারা তো নিজেরা আওয়ামী লীগ বি টিম বলে আত্মপ্রকাশ করতে পারতো, এখনো সুযোগ আছে। সাবের হোসেনকেই বা কেন আসতে হবে, বা কাদের সিদ্দিকী বা তাপস, মানে বিডিআর কিলিং এর সাথে সরাসরি জড়িত কত ভিডিও আমরা দেখলাম, নিউজ দেখলাম এই কয়েকদিনের মধ্যে। তো আমি মনে করি যে কেন ভিপি নুন না, হ্যাঁ আওয়ামী লীগ করুক, এমন একটা ব্যক্তিত্ব আসতে হবে যেটার কাছে আওয়ামী লীগ মানে একটা সেফ একটা জিনিস থাকবে। আওয়ামী লীগের সেই 70 বছরের ঐতিহ্য তো আমরা বাংলাদেশে রাখতে চাই, অনেকে রাখতে চাই। আমি আমার কথা বলতেছি না, আমি স্ট্রেট আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে। বাট যারা, এটা যদি সত্যি হয় যে সেনাপ্রধান যদি বলে থাকে যে 30, 35, 40% সমর্থক, তারা কি কোথায় যাবে? তো হোয়াই সাবের হোসেন এখানে, কেন বিপিন নুন না, বা কেন নাহিদ না? তারা যদি আওয়ামী লীগ এই নতুন একটা দল করতো আর কি, তাহলে আওয়ামী লীগের যারা অনেক মানুষ আছে তারাও তো তাদের এই দলের আমরেলার মধ্যে আসতে পারে। তো এইভাবে তো এখনো স্টিল নাও একটা পুনর্বাসন করা যায়। মানে যেই নেতৃত্বে আওয়ামী লীগ ভুল পথে যাবে না এবং এটা একটা সেফ গার্ড, বাংলাদেশ ভারতের একটা কলোনি হবে না, এইরকম একটা সেফ গার্ড দিয়ে আওয়ামী লীগের একটা নতুন কি বলে একটা ফরমেশন হতেই পারে। এবং আমার মনে হয় যে সেদিকে যাওয়া উচিত। এবং জাতীয় যেই গার্জিয়ান ডক্টর ইউনূস, তার কাছে আমার একেবারে আকুল আবেদন থাকবে যে যেহেতু একটা ইনস্টিটিউট বা একটা সেনাপ্রধান মানেও কিন্তু একটা ইনস্টিটিউট, তাই না? ওনারা জানেন যে একটা অ্যাকশন করলে রিয়াকশনটা কি হবে, এবং সেইভাবেই ওনারা হয়তো মানে একটা স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, এরকম নানা রকমের অ্যাকশন রিয়াকশনের উপরে তারা জানে যে হাসনাত আব্দুল্লাহ কি বলে বৈঠক করলে কি হবে, বা এই জিনিসটা লিক করলে কি হবে, লিক করলে হাসনাত আব্দুল্লাহরা কি করতে পারে, তখন মানে ওয়াকারুজ্জামান সাহেব কি করবেন। তারা কিন্তু যথেষ্ট এই বাচ্চা শিশু যারা আছে, হাসনাত আব্দুল্লাহ তাদের বয়স কম, আমি আমার সন্তানের মতোই আর কি। তো তারা কিন্তু
ভুল করবে এবং সেনাপ্রধানের সাথে আসলে পাঙ্গার মতোই একটা সিচুয়েশন। এটা নিয়ে আসলে জয়ী হওয়ার কোনো কারণ নেই, কারণ তাদের ডে টু ডে যেই কাজগুলো DGDFI যদি আমি ধরি, সেটাও ওয়াকারুজ্জামান সাহেবের তত্ত্বাবধানেই এটা চলে। তো তারা যে ভবিষ্যতে সেফ থাকবে না এটা কিন্তু আমরা বলতে পারি, কিন্তু এইটা কি আমরা দুটা পক্ষ আমরা মারামারি কামড়াকামড়ি বা কি বলে আওয়ামী লীগের ভূত সেজে ওয়াকারুজ্জামান আবার এটার প্রতিশোধ নিবে, এটা তো আমরা চাই না। তো ডক্টর ইউনূস আমাদের এখন বর্তমানে গার্জিয়ান, যতই তাকে আমরা ক্রিটিসাইজ করি, তার উচিত হবে এই দুইটা মানুষকে, কিছু সিনিয়র ব্যক্তিবর্গ যারা আছেন আর কি, ফখরুল ইসলাম আলমগীর বিএনপি থেকে বা জামাতের আমির তারা থাকলো, মাহমুদুর রহমান মান্না সাহেব, ওনারা সিনিয়র যারা পলিটিশিয়ান আছে তাদের সামনে রেখে তাদের মাঝখানে একটা যেই দূরত্ব সৃষ্টি হয়েছে, তারা ডক্টর ইউনূস এই দূরত্বটা কমিয়ে দিবে এবং একটা বৈঠক করে এটাকে সমঝোতার মধ্যে নিয়ে যাবে। এবং এইটা যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এবং এটাকে যারা এনক্যাশ করতে চাচ্ছে, বিশেষ করে পলাতক যেই শেখ হাসিনা আওয়ামী লীগের গোষ্ঠী এবং ভারতের বিশেষ করে ভারতের থেকে বাঁচার জন্য আমার এই তাদের মধ্যে যেই আপোষ যে দফাটা, এইটা আসলে ওদের মাঝখানে আবারও বৈঠক হওয়াটা আমরা চাই না। আমরা চাই যে একেবারে জাতীয় গার্জিয়ান হিসাবে ডক্টর ইউনূস এটা একটা সামনাসামনি বৈঠক করে তাদের মাঝখানে যে ভুল বোঝাবুঝি যেগুলি হয়েছে এটা ঠিক করে দিবেন, এটা আমরা চাই। এবং এই যারা এনক্যাশ করতেছে, বিশেষ করে পিনাকিদা, তারপরে ইলিয়াস হোসেন, তারপরে কনক সরোয়ার, ইউটিউবার, অনেক ইউটিউব চ্যানেল আমি দেখতেছি যারা নাকি ইনফ্লুয়েন্সার দাবি করেন, তারাও ওই সেনাপ্রধানকে একেবারে 5ই আগস্টের ঠিক 1 মাস 2 মাস পর থেকে কিন্তু তারা সেনাপ্রধানের বিরুদ্ধে কুৎসা রটনা করতেছে বা আওয়ামী লীগের পক্ষের মানুষ এটা সেটা এগুলি বলে বেড়াচ্ছে আর কি। তো আমার মনে হয় যে তাদের থেকেও আসলে একটা এই জাতিকে সেফ রাখাটা খুব জরুরি, এবং বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসরা যেন বিপথে না যায় এবং জাতীয় স্বার্থটাকে গোপন যেই বিষয়গুলি আছে সেটা যেন গোপনই থাকে, সেই জিনিসগুলা সেন্সিটিভ বিষয়গুলি যেন তারা নিজেদের মানে গোপনীয়তা রেখে যেন সুরাহা করতে পারে, সেটার ব্যাপারে আসলে জাতীয় গার্জিয়ান হিসাবে ডক্টর ইউনূস মানে ওনার প্রতি আমাদের আস্থা আছে, উনি ভূমিকা রাখতে পারে, এটাই আমাদের আশা আর কি। তো আমার মনে হয় যে সেটা করতে পারেন এবং অবশ্যই আওয়ামী লীগের একটা পুনর্বাসন হতে পারে এবং যেই নেতৃত্বগুলি আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী সেরকম একটা নেতৃত্বের মানে দিয়ে একটা জাতীয় ভাবেই একটা আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে, এটা নিয়ে আপনারা যারা আছেন তারা সবাই ভাববেন আশা করি। এবং এটার ভিতরে আসলে ওই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে যারা বলতেছে যে মত প্রকাশ করতে আমরা বাধা দিচ্ছি, তারাও হয়তো ভবিষ্যতে আস্তে আস্তে তারা মানে ক্ষান্ত হবে আর কি, তাদেরকে নিশ্চুপ করাটাও আমাদের একটা এই মুহূর্তের দায়িত্ব আর কি। তো আমার মতে ভিডিওটা লম্বা হয়ে গেল, আশা করি সাথে থাকবেন, যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।